41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজে দেখছেন, 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বাবা বলছিল তুমি কান্না করো না, আমি বিকাল আসবো, আর আসি নাই। দর্শক, এভাবেই বিচারের বাণী নিভৃতে কাঁদবে নাকি সত্যি সত্যি বিচার হবে, এই প্রশ্নটা অনেক দিন থেকেই চলছিল। সরল স্বীকারোক্তি আপনারা কিছু দেখলেন। এই যে সরল স্বীকারোক্তিগুলো সমাজের নানাভাবে নানা দিকে আলোচিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই ছড়িয়ে পড়ছে, এভাবেই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আসছে। পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছেন। এই ব্যাপারগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিদ্ধ করে। এই সমাজে আমরা সেই দৃষ্টান্ত চাইতেই পারি যেখানে সমস্ত অপরাধের বিচার হবে। অপরাধী যেই হোক না কেন তার একমাত্র পরিচয় হবে সে অপরাধী, আর কোনো পরিচয়ে তাকে ডাকা যাবে না, দেখা যাবে না। সেরকম একটা অবস্থার দিকেই বোধহয় পরিস্থিতি যাচ্ছে। অবশেষে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, এই ব্যাপারগুলোই বোঝা যাচ্ছে। একেবারেই খুবই গুপ্ত না, মানে সুপ্ত অবস্থায় থাকলেও একটা ব্যাপার অন্তত বলা যায় যে প্রকাশ্যে কোনো আদেশনামা জারি না হলেও পুলিশ হত্যাকাণ্ড 24-এর আন্দোলনকে কেন্দ্র করে কিংবা আন্দোলন শেষ হওয়ার পরে মূলত শেষের দিকে আগস্টের 4 তারিখ থেকে কয়েকদিন টানা পুলিশের উপরে যে ঘটনাগুলো, ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর পেছনে যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনার প্রেক্ষাপট তৈরি হচ্ছে। সরকার মানে এখন আর কোনো রাগঢাক না করেই সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব, তারা ওপেনলি বলছেন যে এটা হবে। তাতে করেই কারো কারো পিলে চমকে যাচ্ছে, কেউ কেউ আতঙ্কিত হচ্ছেন, কেউ কেউ ভাবছেন দেশ ছাড়তে হবে। কিন্তু যারা আতঙ্কিত হচ্ছেন তাদের আতঙ্কিত হওয়ার কারণটা কি? তারা কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন? আমরা তো কোথাও তেমন একটা নজির দেখিনি যে তারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিলেন। নাকি যারা জড়িত ছিলেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদেরকে যদি রিমান্ডে নেওয়া হয়, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে? চলুন একটু জেনে দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে তার মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটাকে কেন্দ্র করে কি হচ্ছে, তলে তলে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি ছোট্ট করে পুলিশ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। দর্শক, বলছিলাম অবশেষে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনাগুলোর যেমন বিচার চলছে, যেমন আমরা দেখেছি যে একটি আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হয়েছে। তার মানে বিচার হয়েছে। বিচার যে হয়নি তা বলা যাবে না, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে একটা তদন্তও হয়নি প্রফেসর ইউনূস সরকারের আমলে। অবশেষে এই সরকার তদন্তে নেমেছে। আনুষ্ঠানিকভাবে সেটা দেখা না গেলেও পুলিশের অভ্যন্তরে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে বিভিন্নভাবে তথ্য পাওয়া যাচ্ছে এবং বিভিন্নভাবে কানাঘুষা চলছে যে এতে 43 জন সমন্বয়ক, অন্তত 3 জন উপদেষ্টা ফেঁসে যেতে পারেন। উপদেষ্টা মানে সাবেক সরকারের উপদেষ্টা। যদি এই কানাঘুষাগুলো সত্য হয় তাহলে তারা কারা সেটা একটা বড় বিষয়। এই ভিডিওর শুরুতেই যে ভিডিওটা বিভিন্ন জায়গা থেকে এডিট করা যে ভার্সনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা আপনারা দেখলেন, সেখানে কিন্তু সরল স্বীকারোক্তি আছে কিছু। যেমন ব্যারিস্টার ফুয়াদ, তিনি একেবারে সরলভাবে স্বীকার করছেন পুলিশকে কিভাবে ব্রুটালি মারা হয়েছে, সেই স্বীকারোক্তি তার মুখে আমরা দেখছি। সমন্বয়ক হাসিবের সেই টেলিভিশনে টক শোতে যে স্বীকারোক্তি সেটা আমরা দেখেছি।
দেখেছিলাম, তিনি আবেগের বশেই বলেছিলেন নাকি সত্য কথা বলেছিলেন, তিনি নিজে এটার সঙ্গে জড়িত ছিলেন কিনা আমরা জানি না। আমরা যদিও তাকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কোনো এভিডেন্স দেখিনি, কিন্তু এটা তো সত্য যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একজন গর্ভবতী মা পুলিশের সৈনিক, তাকেও মেরে ফেলা হয়েছে, তাকেও রেহাই দেওয়া হয়নি। সেখানে অন্তত 14 থেকে 17 জনকে থানার মধ্যে আটকে পুড়িয়ে মারা হয়েছে এবং তাদের মানে দেহ একটা স্তূপ আকারে রেখে দেওয়া হয়েছে, আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। কি বিভৎস দৃশ্য! ঢাকায় আমরা তো দেখেছি যাত্রাবাড়ির সেই ভয়াবহ চিত্র যে ফুটওভার ব্রিজের সঙ্গে ঝুলছে একজন মানে পুলিশের দেহ, সেই দেহে এতটুকু পোশাক অবশিষ্ট নেই। এই যে ব্যাপারগুলোর অবশ্যই একটা সুরাহা হওয়া উচিত, কারণ যে সমাজে বিচার হয় না সেই সমাজ ক্রমেই এই ধরনের কর্মকাণ্ড বারবার করতে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেখুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে, মানব জমিনের এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। বলছেন, জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে, অর্থাৎ বিচার হবে। এটা বিএনপি সরকারের কংক্রিট অবস্থান। সেরকম একটা মুহূর্তে আমরা দেখছি যে জামাত বিবৃতি দিচ্ছে এটার বিরুদ্ধে, আমরা দেখছি এনসিপি বিবৃতি দিচ্ছে, হুমকি দিচ্ছে, আন্দোলনের রাজপথে নামার হুমকি দিচ্ছে। আমরা দেখছি নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি তার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি বলছেন যে এই পুলিশ হত্যাকাণ্ডের পুলিশকে মেরেছে তো বিআইএনপি, তিনি তো বিএনপি বলতে পারেন না, তিনি বলেন বিআইএনপি পুলিশকে মেরেছে, বিচার হলে তাদেরই হওয়া উচিত। খুবই ভালো কথা, যদি আপনার কাছে প্রমাণ থাকে যে বিআইএনপি পুলিশ মেরেছে, তাহলে সেই তথ্য প্রমাণগুলো আপনি উপস্থাপন করবেন। উপস্থাপন করার পরে যদি ব্যাপারগুলো প্রমাণ হয় এবং বিআইএনপি সরকার যদি সেগুলো না শোনে, সেগুলো যদি ওভারলুক করতে চায়, তখন আপনি আরো জোর গলায় বলতে পারবেন যে বিআইএনপি এটা করলো না, এটা না করে বিআইএনপি আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা করছে, তাহলে ব্যাপারটা গ্রহণযোগ্য হবে। কিন্তু মুখের কথাই তো আর চিড়া বুঝবে না। আপনি মানে মুখ দিয়ে বলে দিলেন যে এটা বিআইএনপি করেছে, তাতেই বিআইএনপির লোকজন দোষী হয়ে যাবে, ব্যাপারটা তো তা নয়। কে করেছে? বিআইএনপি করেছে নাকি বিএনপি করেছে নাকি জামাত করেছে নাকি এনসিপি? তখন এনসিপি তো ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করতে চাই এদের কেউ করেনি, বাংলাদেশে এই কাজগুলো করেছে মূলত একটা জঙ্গি গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীকে কেউ ওন করে না বলেই আমরা বিশ্বাস করি, এবং এর সঙ্গে তৃতীয় কোনো পক্ষ ঢুকে গিয়ে এর সুযোগ নিয়েছে। যেমন ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বলেছেন, স্নাইপার যারা চালিয়েছে তারা এদেশের লোক না, তাদের চেহারার সঙ্গে এদেশের মানুষের চেহারা মেলে না, তারা ভিন্ন দেশি। ইঙ্গিতও দিয়েছেন তারা পাকিস্তানিও হতে পারে, তারা যদি ভারতীয় হতো তাহলে তো ভারত বিরোধী সেই সরকার তদন্ত করত। অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার ভিড়ে আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না, কিংবা এই বিশ্বাস করার মতো সামান্যতম কোনো প্রমাণও আমাদের চোখের সামনে নেই যে নাহিদ ইসলাম আতঙ্কিত হয়ে পড়বেন কারণ তিনি এই কাজগুলো করেছেন। তিনি তো এই কাজগুলো করেননি। একেবারেই মন থেকে বলছি, নাহিদ ইসলাম তো কোনো পুলিশকে মারতে যাননি, কিংবা সার্জিস, হাসনাত, নাসিরুদ্দিন পাটোয়ারিরা কাউকে কোনো পুলিশকে মারতে গিয়েছেন এরকম দৃশ্য তো আমরা দেখিনি, এরকম মানে স্টিল ছবিও আমরা দেখিনি। তাহলে মানে এই আতঙ্কটা কেন? ব্যাপারটা কি এরকম চাওয়া যে বিচারের সংস্কৃতি এখনো মানে ওই আওয়ামী লীগ আমলে যে ব্যাপারটার নিয়ে আমরা সব থেকে বেশি সমালোচনা করি যে তারা যাই করেছে একপাক্ষিকভাবে করেছে, বিরোধীদের উপরে সবকিছু চাপিয়ে দিয়েছে, নিজেদের অপরাধকে তারা কখনো অপরাধ হিসেবে গণ্য করেনি, সেই ব্যাপারগুলোকে এখনো আমরা জিইয়ে রাখতে চাই। এখনো আমরা ওটাই বলতে চাই যে এক পক্ষের বিচার হবে আর এক পক্ষের বিচার হবে না। তাহলে তো নতুন বন্দোবস্ত হলো না, তাহলে তো বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারলাম না। খুবই কনফিডেন্টলি বলা উচিত সবার যে হ্যাঁ, অবশ্যই সব কিছুর বিচার হতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে। তদন্তে যদি প্রমাণ হয় যে আমি দোষী, তাহলে আমিও শাস্তি মাথায় পেতে নেব। এই আত্মবিশ্বাসটা থাকা উচিত, কারণ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কোনো নেতাকে
পুলিশ হত্যাকাণ্ডের কোনো কর্মে জড়িত থাকার কোনো নজির কিংবা কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে শুনিনি। তাহলে তাদের আতঙ্কিত হওয়ার কারণটাও আমরা বুঝতে পারছি না। এদিকে সরকার যেটা ভাবছে, সরকারের যে অবস্থান, সরকারের অবস্থান কেন, মানে ব্যক্তিগতভাবে আমার যে ধারণা, সরকারের অবস্থান এই কারণেই যে প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এর একমাত্র কারণ হচ্ছে পুলিশকে তারা আস্থায় নিতে পারেনি। পুলিশ আতঙ্কে ছিল। আপনি পুলিশকে দিয়ে কাজ করবেন, আবার পুলিশের নামে তদন্ত করবেন, পুলিশকে শায়েস্তা করবেন, পুলিশকে জেলে ভরবেন, পুলিশের উপরে মব তৈরি করবেন, পুলিশকে পেটাবেন এবং মব বাহিনী লেলিয়ে দিয়ে পুলিশের উপরে নানা ধরনের নির্যাতন করবেন। সেই পুলিশ আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেবে, এটা তো হয় না, এটা হতে পারে না, এটা কোনো মানুষ করতে পারে না। এবং সেই জায়গা থেকেই পার্থক্য তৈরি করতে চাইছে বর্তমান সরকার। পুলিশকে আস্থায় আনতে হবে, পুলিশের আত্মবিশ্বাস তৈরি করতে হবে, পুলিশকে মাঠে আত্মবিশ্বাস নিয়ে নামাতে হবে। এবং সেই নামাতে হলে এই প্রথম ভিডিওতে যেটা দেখলেন যে একজন পুলিশ কর্মকর্তা হাউমাউ করে কাঁদছে যে আমার চোখের সামনে থেকে আমার সঙ্গে যে ছেলেটা কাজ করতো সে নাই হয়ে গেল, আমরা সত্যি ট্রমাটাইজড। পুরো পুলিশকে ট্রমাটাইজড রেখে আপনি পুলিশের কাছ থেকে বেস্ট সার্ভিস প্রত্যাশা করবেন, এটা তো হতে পারে না। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে যে পুলিশ 24 ঘন্টা কাজ করে যায়, তার ভেতরে অনেক দুর্নীতিবাজ পুলিশ রয়েছে, অনেক খারাপ পুলিশ রয়েছে, এটাও সত্য। কিন্তু তার মানে এই না যে আপনি পুরো বাহিনীকে কাঠগড়ায় তুলে পুরো বাহিনীর ইমেজ ক্ষুণ্ণ করবেন এবং পুরো বাহিনীর পোশাকে আপনি সিকিউরিটি গার্ডের পোশাক চাপিয়ে দিয়ে তাদের মান সম্মান শেষ করে দেবেন। এটা তো হতে পারে না, এভাবে চলতে পারে না। এই সঠিক উপলব্ধিটা বিএনপি সরকারের হয়েছে এবং সেটা তারা করে দেখাবে, এই প্রত্যাশা আমাদের। তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোনো মানে হিংসাত্মক কর্মকাণ্ড যেন না হয়, অপরাধী না এমন কেউ যেন জড়িত না হয়ে পড়ে কিংবা শাস্তির মুখোমুখি হতে না হয় তাদেরকে। সত্যিকারের যারা অপরাধী, এই হিংস্র কাজগুলো যারা করেছে এবং ব্যারিস্টার ফুয়াদের ভাষায় ব্রুটালি যারা পুলিশকে মেরেছে, তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। আওয়ামী লীগ নিয়ে একটা সাংঘাতিক পরিবর্তন, দারুণ একটা পরিবর্তন চোখে ধরা পড়েছে এবং এই পরিবর্তনটা নিয়ে আপনাদের সামনে আলাপ করা। আওয়ামী লীগ অফিস খুলছে, আওয়ামী লীগের জামিন হচ্ছে, আওয়ামী লীগ যথারীতি রাজনীতি করতে পারবে কি পারবে না, আওয়ামী লীগকে নিয়ে এনসিপি জামাতে ইসলামী ভেউ করবে, এটা স্বাভাবিক। বিএনপি কিভাবে ডিল করবে, বিএনপির ডিলিং এর কৌশলটা কি হবে, একেবারে ওপেন খাঁচা ছেড়ে দিবে না খাঁচা খুলে, আবার কিভাবে নিজেদের কাঁধে অন্তর্বর্তীকালীন সরকারের মতো দোষ আনবে না, এরকম নানা আলাপ সালাপ আছে। এবং এইসব আলাপের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে আওয়ামী লীগ খুব সহজেই, যে হঠাৎ করেই একেবারে ঢোল বাজিয়ে ঈদের দিনের মতন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আর হৈ হৈ করে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমে পড়ছে, ব্যাপারটা এরকম হবে না। এমনি একইভাবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনিও খুব স্বাচ্ছন্দ্যে খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশে ফিরবেন, এরকম সম্ভাবনার দিকটাও খুব কম মনে করা হয়। কিন্তু যেই দারুণ পরিবর্তনের কথা বলছি সেইটা হচ্ছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের মিডিয়ার মধ্যে প্রথম নামটা যদি বাংলা পত্রিকায় আসে সেটা হলো আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক যাই থাকুক, সেটা হলো প্রথম আলো। প্রথম আলো ডক্টর ইউনূসের সময়ে ওই যে দেবরের নাম মুখে আনা পাপ, আওয়ামী লীগের নাম মুখে আনা এবং আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নিউজ প্রচার করা, এটা প্রথম আলোর জন্য এটা তারা স্বঘোষিত ভাবেও করেছিল, তারা নিজে থেকেও এটা করেছে। আবার তাদের উপরে ডক্টর ইউনূসের খড়গ হাত শফিকুল আলম, তার নিশ্চয়ই একটা ব্লেসিং ছিল। শফিকুল আলম প্রথম আলোতে অ্যাক্সেস কেমন ছিল এটা আমরা বুঝতে পারি। ফলে আওয়ামী লীগের নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিউজ তো দূরের কথা, আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য প্রকাশ করা তো দূরের কথা, প্রথম আলো আওয়ামী লীগের ধারে কাছেই যেত না। আওয়ামী লীগ নিয়ে এক বছরের মধ্যে বহু কিছু ঘটেছে, কিন্তু এই ডক্টর ইউনূসের সময়ে আওয়ামী লীগের বেশ কিছু নিউজ আমরা বিভিন্ন ভাবে, বিভিন্ন সংবাদ মাধ্যম ধরে হোক আর বিশেষ সূত্রে হোক আমরা, অথবা আমরা ইন্টারভিউর মাধ্যমে হোক আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় প্রথম আলো, আমি প্রথম আলোর নামটাই বেশি নিব, তারা আওয়ামী লীগের নাম নেই। এবার আওয়ামী লীগের নিউজ করেছে প্রথম আলো এবং সেই নিউজে আওয়ামী লীগের সেই পালিয়ে থাকা নেতা বলেন,
পালিয়ে যাওয়া নেতা বলেন, দেশ থেকে নেতা বলেন, ভারত থাকা নেতাদের কমেন্ট যোগ করেছে, নামটা প্রকাশ করেনি কিন্তু কমেন্ট যোগ করেছে। এইটা গত 1 বছরের মধ্যে প্রথম আলোর প্রথম কারবার। তারা বর্ণনা করেছেন যে হেডলাইনটা করেছিল এরকম যে নিষেধাজ্ঞার মধ্যে সক্রিয়তার ইঙ্গিত, কি হিসাব করছে আওয়ামী লীগ, এরকম নানান কিছু বলেছেন। ভোটের পর 1 ডজনের বেশি দলীয় কার্যালয় খোলা হয়েছে, এখন কারাবন্দী নেতা কর্মীদের জামিন প্রক্রিয়ার দিকে নজর, সক্রিয়তায় তাড়াহুড়া না করার পক্ষে দলের একাংশ, দলের নিউজে জানাচ্ছে। সেখানে তারা বলছে যে এই যে আওয়ামী লীগ যে অফিসগুলো খুলছে এগুলো আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, মানে আওয়ামী লীগ তার নেতা কর্মীদেরকে সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে এবং তারা বিএনপির পালসটা বুঝতে চাচ্ছে, মানে বিএনপি কিভাবে ডিল করে সেই পালসটা আওয়ামী লীগ বুঝতে চাচ্ছে বলেই প্রথম আলো তার রিপোর্টে এটা প্রকাশ করার চেষ্টা করেছে। তবে রিপোর্টের বিশেষ বিশেষ জায়গায় কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে, সেই মেসেজগুলো আপনাদেরকে একটু জানাতে চাই। প্রথম আলো এই তথ্য জানাচ্ছে যে এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন তৈরি হয়ে থাকলে আওয়ামী লীগের পলাতক নেতারা যারা ভারতে পালিয়ে আছেন বা অন্যান্য দেশে পালিয়ে আছেন তারাও দেশে ফিরতে পারেন। তারা দেশে ফেরার কথাটিও প্রথম আলো আমাদেরকে জানাচ্ছে, মানে দেশে ফেরার কথাটি তারা বিষয়টা এরকম বলছে যে জামিন পাওয়ার বিষয়টি কিছুটা স্বাভাবিক হলে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ দেশে ফেরার বিষয়টি বিবেচনা করতে পারেন। এবং সেই প্রসঙ্গে প্রথম আলো যেখানে বলছে, তবে বিভিন্ন স্থানে দলীয় কার্যালয় খোলা বা সক্রিয়তা দেখানোর বিষয়টি রয়েসই করার পক্ষে মত আছে দলটির ভেতরেই। সেই রিপোর্টে আওয়ামী লীগ নেতাদের কোট করেছে প্রথম আলো। প্রথম আলো বলছে যে আওয়ামী লীগের নাম প্রকাশ না করার শর্তে এসব নেতা বলছেন, যেটাই আমি বলছি যে ইউনূস আমলে প্রথম আলোর পক্ষে এই হ্যাডম দেখানো সম্ভব ছিল না এবং প্রথম আলোর এই দুঃসাহসও ছিল না যে তারা এই লাইনগুলো লিখবে যে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের নেতারা, যে কিছুক্ষণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের কারো কারো মতে নির্বাচিত সরকারি দায়িত্ব গ্রহণের পর দেশে অবস্থানরত নেতা কর্মীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। এবার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যে কথা বলেছে, নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বিএনপিকে ভোট দিয়েছে এবং ভোট প্রতিহত করার কোনো কর্মসূচিও দেয়নি দলটি। ফলে রাজনৈতিক বাস্তবতায় বর্তমান সরকার অন্তত প্রকাশ্যে কঠোর অবস্থান নাও নিতে পারে। তবে দলের নীতি নির্ধারকরা মনে করেন, মানে নীতি নির্ধারকদের সঙ্গে প্রথম আলো কথা বলেছে, বর্তমান বাস্তবতায় বিএনপির কাছ থেকে প্রকাশ্যে সহযোগিতা আশা করা ঠিক হবে না। সরকার অনেক ক্ষেত্রে না দেখার কৌশল নিতে পারে, আবার পরিস্থিতি ভেদে কঠোরও হতে পারে। যেমন আইভি রহমানের জামিনের ব্যাপারে নিশ্চয়ই সরকারের একটা ইঙ্গিত আছে। সরকার আইভি রহমান জামিন পাওয়ার পরেও আইভি রহমানকে সোনারেজ দেখানো হয়েছে। সোনারেজ দেখানোটা এটা পুরোপুরি সরকারি সিদ্ধান্তের ব্যাপার। তারপরে জামিনে আশাবাদী অনেকে, সেই বিষয়গুলো তুলে ধরেছে এবং কার কার জামিন হয়েছে গত কিছুদিনে সেই তথ্য বিস্তারিত প্রথম আলো তুলে ধরেছে। কার্যালয় খোলার প্রতীকী চেষ্টা, সেই বিষয়গুলো সামনে তুলে ধরা হয়েছে এবং প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা বলছে যে 12টি জায়গায় আওয়ামী লীগ অফিস খুলেছে। এই হচ্ছে এখনকার মতো কিন্তু বিস্তারিত দীর্ঘ কৌশল বনাম বাস্তবতা, সেই জায়গাটি একটি সাব হেডলাইন করেছে প্রথম আলো। তারা বলছে যে বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের কৌশল 2টি ধারায় এগোচ্ছে, মাঠে সীমিত উপস্থিতি দেখানো এবং একই সঙ্গে সরকারের প্রতিক্রিয়া যাচাই করা। কার্যালয় খোলা ও জামিন প্রশ্নে সরকারের অবস্থান নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথ চলা কতটা উন্মুক্ত বা সীমিত হবে, এ ব্যাপারে আমাদের কোনো নেই। কিন্তু এত দীর্ঘ শুধু আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ কি চাচ্ছে কি করবে, প্রথম আলোর বিশ্লেষণ এই 18-19 মাসে এই প্রথম। এবং আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখবেন আওয়ামী লীগ যদি স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসে, বাংলাদেশের বাস্তবতা এবং ওই যে ফাঁকা মাঠে গোল দেওয়া একটা অবস্থা, জামাত তার লেজ ধরে এনসিপি, এই পত্রপত্রিকার ট্রিটমেন্টেই আপনারা এখন জামাতের আমিরের সাংঘাতিক রকম কাভারেজ দেখেন না, যে বিএনপির পরেই তারেক রহমানের পরেই বিরোধী দলে থাকুক, জামাত বিরোধী দলে থাকুক, বিরোধী দলে থাকলেও পরিণতিটা হবে জাতীয় পার্টি। আওয়ামী লীগ যদি রাজনীতিতে থাকে, আওয়ামী লীগ যদি ফিল্ডে থাকে, ঠিক আওয়ামী লীগের সময় যেটা হয়েছে না, আওয়ামী লীগের নিউজ, প্রধানমন্ত্রীর নিউজ, মন্ত্রীর নিউজ, তার পরপরই ফলো করে খবর আসতো বিরোধী দল হিসেবে বিএনপি নিউজ। সংসদে নাই, সংসদে বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু বিএনপি নিউজ। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাভাবিক রাজনীতিতে ফিরলে এই একইভাবে জামাতের অবস্থা হবে জাতীয় পার্টির। পত্র পত্রিকা, আলোচনা, মাঠে ময়দানে, ঘাটে, চা স্টলে, ইভেন রাজনৈতিক দেন দরবারে, সব জায়গায় বিএনপির পরের অবস্থানটা হবে আওয়ামী লীগের। জামাতে ইসলামী হবে ছাগলের 3 নম্বর বাচ্চা বা ঢেউটিন, আর এনসিপি হবে উকুন জাতীয় একটা ছাড়পোকা।
এইটা জাস্ট কিলবিল কিছুটা করবে জামাতের উপরে ভর করে, এর বাইরে কিছু নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।